ক্লাস 7-এর আমার সকল প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে আমার বায়োমেন্টার তাপস ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। তোমরা যারা আমার সাথে পরিচিত নও তারা আমার ইন্ট্রোডাক্টরি ভিডিওটা দেখে নিও। একটা কথা, ভিডিওটা কিন্তু খুব মন দিয়ে দেখো। আমার দৃঢ় বিশ্বাস ভিডিওগুলো মন দিয়ে দেখলে তোমরা পরীক্ষায় খুব ভালো ফল করবে। চলো দেরি না করে শুরু করা যাক আজকের পাঠ। উদ্ভিদের মূল। এখন প্রথমে আমরা জেনে নিই মূল কাকে বলে। ঠিক আছে, মূল এবং বিটপ কাকে বলে আমরা প্রথমে জেনে নিই। উদ্ভিদের মাটির নিচের অংশকে বলা হয় মূল এবং মাটির ওপরের অংশকে বলা হয় বিটপ। ঠিক আছে, তাহলে মাটির ওপরের অংশকে কি বলা হয়? বিটপ। আর মাটির নিচের অংশকে বলা হয় মূল। এবার আমরা জানব যে মূল কয় প্রকারের। মূল দুই প্রকারের। কি কি না, স্থানিক মূল এবং অস্থানিক মূল। ঠিক আছে, তাহলে মূল কয় প্রকারের? দুই প্রকারের, স্থানিক মূল এবং অস্থানিক মূল। এখন এই স্থানিক মূলের আর একটা নামও আছে। কি নাম জানো তোমরা? হ্যাঁ, প্রকৃত মূল। প্রকৃত। এবার আমরা স্থানিক মূল কাকে বলে এবার আমরা জানবো। ঠিক আছে, স্থানিক মূল কাকে বলে? স্থানিক মূল কাকে বলে এই জিনিসটা বলতে গেলে তোমরা প্রথমে বুঝবে না, কারণ শুরুতেই ভ্রূণমূল বলে একটা কথা ব্যবহার হবে। তো ভ্রূণমূলটা কি সেটা যদি তোমাদের না জানা থাকে তাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে। তাহলে চলো জেনে নিই আমরা ভ্রূণমূল কাকে বলে। সবার আগে তোমরা বাড়িতে দেখবে যে অঙ্কুরিত ছোলা বীজ, যখন যে ছোলা বীজ থেকে অঙ্কুর মানে ছোলা ভিজিয়ে রেখেছে অঙ্কুর বেরিয়েছে, এমন একটা বীজকে নেবে, খুব সাবধানে বাইরের খোসাটা ছাড়াবে, ছাড়িয়ে আস্তে করে যে মাঝখানে চাপ দিয়ে অংশ দুটোকে ধীরে ধীরে আলাদা করবে, একদম যেন ছাড়িয়ে ফেলবে না। এরকম যদি ছাড়াতে থাকো মানে ছাড়াও, তাহলে দেখবে মাঝখানে একটা দণ্ডের মতো অংশের সঙ্গে ওই দুটো বীজপত্র আটকে আছে। এইটাকে বলে ভ্রূণাক্ষ বলা হয়। একটুখানি ছবিটা দেখে নাও তোমরা কেমন হয় ওটা। ছোলা বীজের দুটো বীজপত্র, মাঝখানে তোমরা একটা দণ্ডের মতো অংশ দেখবে, এই দণ্ডের মাঝামাঝি জায়গায় দেখবে দুটো বীজপত্র আটকে আছে। এই গোটা দণ্ডটাকে একসঙ্গে বলা হয় ভ্রূণাক্ষ। এই ভ্রূণাক্ষর নিচের দিকের যে অংশ এটাকেই বলা হয় ভ্রূণমূল। এটাকেই বলা হয় ভ্রূণমূল। এখান দিয়ে কি বেরোয় না, প্রথম মূল বেরোয়। হ্যাঁ, অর্থাৎ ভ্রূণমূল থেকে পরিণত মূলের সৃষ্টি হয়। আর ওপরের দিকে যে অংশটাকে দেখতে পাচ্ছ তাকে বলা হয় ভ্রূণমুকুল। তাকে বলা হয় ভ্রূণমুকুল। যদিও এগুলো
পরে তোমরা পড়বে বীজের সময়। ভ্রূণমুকুল বলে। ভ্রূণমুকুল থেকে কি বেরোয় না, ভ্রূণমুকুল থেকে উদ্ভিদের কাণ্ড বেরোয়, কাণ্ড বেরোয় এখান থেকে। বেশ, তাহলে ভ্রূণমূলটা কি তোমরা বুঝে গেলে। এবার আমরা স্থানিক মূল কাকে বলে সংজ্ঞাটা দেখবো আমরা। মূল বা তাহলে স্থানিক মূল কাকে বলে না, ভ্রূণ মূল থেকে উৎপন্ন মূলকে স্থানিক মূল বা প্রকৃত মূল বলে। এবার আমরা মূলের সাধারণ কাজটা জেনে নিই। মূলের সাধারণ কাজ, এখনো কিন্তু আমরা অস্থানিক মূলে প্রবেশ করিনি, আগে আমরা স্থানিক মূলটা কমপ্লিট করে নিই, তারপর আমরা যাব। এবার আমরা আসবো মূলের সাধারণ কাজ। মূলের সাধারণ কাজ দুই প্রকারের, এক হলো যান্ত্রিক কাজ, দুই হলো শারীরবৃত্তীয় কাজ। ঠিক আছে, এখন কাকে যান্ত্রিক কাজ বলে এবং কাকে শারীরবৃত্তীয় কাজ বলে। মূলের দু ধরনের কাজ আমরা সাধারণভাবে দেখতে পাই। একটা কাজ কি, একটা কাজ হলো গোটা উদ্ভিদকে মাটির সঙ্গে শক্ত করে ধরে রাখা এবং উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করাই হলো মূলের অন্যতম একটা কাজ, যাকে বলা হয় যান্ত্রিক কাজ। আর একটা কাজ আমরা এটা জানি, কিন্তু মূলের প্রধান কাজটা কি না, জল ও জলদ্রবীভূত খনিজ লবণ শোষণ করা। ঠিক আছে, মূলের প্রধান কাজটাই হলো জল এবং জলদ্রবীভূত খনিজ লবণ শোষণ করা, এটা হলো শারীরবৃত্তীয় কাজ। এবার আমরা স্থানিক মূল বা প্রকৃত মূলের গঠনটা আমরা জেনে নিই। এবার আমরা প্রকৃত মূল বা স্থানিক মূলের গঠনটা আমরা দেখি। প্রথমে দেখো, ঠিক মাটির পরে যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, এই অংশটা কি কাজ করে বলে মনে হচ্ছে তোমাদের? দেখো, গাছকে শক্ত করে মাটির সঙ্গে ধরে রাখে, তাই না? এই অঞ্চলটাকে বলা হয় কি বলা হয়? এই অঞ্চলটাকে বলা হয় স্থায়ী অঞ্চল। অঞ্চলটাকে বলা হয় স্থায়ী অঞ্চল বা পার্মানেন্ট জোন।
বলা হয় পার্মানেন্ট জোন। পরে আমরা এই যে অংশটা দেখতে পাচ্ছি, এটা কি বলা হয় জানো? এটাকে বলা হয় মূল রোম। মূল রোম বা রুট হেয়ার। রুট হেয়ার। এর পরের যে অংশ, এই অংশটার নাম হলো বর্ধনশীল অঞ্চল। বর্ধনশীল অঞ্চল। বা গ্রোথ জোন। গ্রোথ জোন। আর সবচেয়ে নিচে একটা টুপির মতো অংশ দেখতে পাওয়া যাচ্ছে, যাকে বলা হয় মূলত্র। কি বলা হয়? মূলত্র বলা হয় তাকে। ঠিক আছে? বা রুট ক্যাপ। রুট ক্যাপ। এবার কোন অংশের কি কাজ, চলো এবার আমরা জেনে নিই। প্রথমে আমরা রুট ক্যাপ সম্বন্ধে বা মূলত্র সম্বন্ধে আমরা জেনে নিই। তোমরা ড্রিল মেশিন তো অবশ্যই দেখেছো, দেখোনি? হ্যাঁ, কি কাজ করে বলো? হয় দেয়াল ফুটো করতে, নাহলে কোনো লোহার কোনো জিনিস ফুটো করতে বা কাঠ ফুটো করতে এই মেশিনটা ব্যবহার করা হয়। এর কাজ কি? না কোনো কিছুকে ছিদ্র করতে সাহায্য করা। ঠিক তেমনই গাছেরও তো শক্ত মাটি ভেদ করে এগোতে হবে, মাটির নিচের দিকে এগোতে হবে। হ্যাঁ, সেই এগোবার কাজটা করে মূলত্র। তাহলে এর কাজ কি? মাটির বিভিন্ন বাধাকে অতিক্রম করে মূলকে মাটির গভীরে নিয়ে যেতে সাহায্য করা। তাহলে মূলত্রের কাজ কি? মূলকে মাটির বিভিন্ন বাধাকে অতিক্রম করে মাটির গভীরে নিয়ে যেতে সাহায্য করা। এটাই হলো মূলত্রের কাজ। পরের অংশটা বর্ধনশীল অঞ্চল। এ কি করে? না মূলকে বাড়তে সাহায্য করে। বর্ধনশীল, বর্ধন মানে কি? বাড়া, অর্থাৎ মূলকে বাড়তে সাহায্য করে। তবেই তো একটা ছোট চারা গাছ মহিরুহে পরিণত হয়, তাই না? বিরাট বড় বৃক্ষে পরিণত হয়। এই কিন্তু বাড়তে বাড়তে অনেক নিচে নিয়ে যায় মূলকে। পরের যে অংশটা তার নাম মূলরোম বা রুট হেয়ার। এর কাজ কি? দেখো, মূলের চারটে অংশ আছে: মূলত্র, বর্ধনশীল অঞ্চল, মূলরোম এবং স্থায়ী অঞ্চল। কিন্তু আমরা একটা কথা জানি যে মূলের কাজ হলো জল শোষণ করা এবং জলে দ্রবীভূত খনিজ লবণ শোষণ করা। এই গোটা মূলের যে চারটে অংশ কেউ পারে না। কে পারে না? একমাত্র মূলরোমই পারে। এই জল এবং জল দ্রবীভূত খনিজ পদার্থ এই কিন্তু শোষণ করতে পারে। তাহলে মূলরোমের কাজ জল ও জলে দ্রবীভূত খনিজ লবণ শোষণ করা। করে কি করে? না কাণ্ডের মাধ্যমে পাতায় পৌঁছে দেয়। এটাই হলো মূলরোমের কাজ। স্থায়ী অঞ্চলের কাজ তো আমরা প্রথমে আলোচনা করে নিয়েছিলাম। স্থায়ী অঞ্চলের কাজ কি? না গাছকে দৃঢ়তা প্রদান করা, অর্থাৎ মাটির সঙ্গে শক্ত করে ধরে রাখা। এটাই হলো স্থায়ী অঞ্চলের কাজ। তা এই যে গোটা গঠনটা, এটা আমরা কি পড়লাম? না স্থানিক মূল বা প্রকৃত মূলের গঠন পড়লাম আমরা। এবং এই স্থানিক মূল বা প্রকৃত মূলের দুখানা সাধারণ কাজ আছে। কাজগুলো কি কি তাও পড়ে নিয়েছি আমরা। একটা হলো যান্ত্রিক কাজ আর একটা হলো শারীরবৃত্তীয় কাজ। যান্ত্রিক কাজ কারা কারা করে? দেখো, স্থায়ী অঞ্চল করে, বর্ধনশীল অঞ্চল করে এবং মূলত্র করে। এরা হচ্ছে যান্ত্রিক কাজগুলো করে, তাই না? কারণ মূলত্র কি করে? মূলকে মাটির গভীরে নিয়ে যেতে সাহায্য করে। বর্ধনশীল অঞ্চল কি করে? মূলকে বাড়তে সাহায্য করে। এবং স্থায়ী অঞ্চল কি করে? গাছকে মাটির সঙ্গে শক্ত করে ধরে রাখতে সাহায্য করে। এই তিনটে মিলে করে যান্ত্রিক কাজ। আর মূলরোম কি কাজ করে? জল ও জলে দ্রবীভূত খনিজ লবণ শোষণ করে কাণ্ডের মাধ্যমে এবং জাইলেম বাহিকার মাধ্যমে পাতায় পৌঁছায়। তা এর কাজ কি? এর কাজ হলো শারীরবৃত্তীয় কাজ। ঠিক আছে? তা মূলরোমের কাজ হলো শারীরবৃত্তীয় কাজ। আর বাকি তিনটে দেখতে পাচ্ছি আমরা, এরা যান্ত্রিক কাজ সম্পন্ন করে। চলো এরপরে আমরা পরের অংশটা দেখে নিই, অর্থাৎ অস্থানিক মূল সম্বন্ধে এবার আমরা জেনে নিই। কাকে অস্থানিক মূল বলে চলো এবার আমরা দেখে নিই।
তাহলে অস্থানিক মূল কাকে বলে না, ভ্রূণমূল ছাড়া উদ্ভিদের অন্য যে কোনো অংশ থেকে উৎপন্ন হওয়া মূলকে অস্থানিক মূল বলে। এবার অস্থানিক মূল কয় প্রকারের ও কী কী? অস্থানিক মূল 3 প্রকারের: গুচ্ছমূল, পত্রজ মূল এবং কাণ্ডজ মূল। কি কি না, গুচ্ছমূল, পত্রজ মূল, আর একটা হলো কাণ্ডজ মূল। গুচ্ছমূল, গুচ্ছমূল একটু মজার ব্যাপার আছে। গুচ্ছমূলের ক্ষেত্রে ভ্রূণমূল থেকেই মূলের সৃষ্টি হয়, কিন্তু মূলটা বেরোবার কিছুদিনের মধ্যে মূলটি নষ্ট হয়ে যায় এবং নষ্ট হয়ে যাওয়ার পর কাণ্ডের গোড়া থেকে গুচ্ছের আকারে মূল বেরোয়। হ্যাঁ, এই ধরনের মূলকে বলা হয় গুচ্ছমূল। এটা তাহলে অস্থানিক মূলেরই একটা প্রকার। গুচ্ছমূল কোন কোন উদ্ভিদে দেখতে পাওয়া যায়? হ্যাঁ, ঠিক বলেছো তোমরা। ধান, তারপর পেঁয়াজ, ভুট্টা, এই সমস্ত উদ্ভিদে দেখতে পাওয়া যায়। তাহলে গুচ্ছমূল দেখতে পাওয়া যায় ধান, গম, পেঁয়াজ, এই সমস্ত উদ্ভিদে দেখতে পাওয়া যায়। এবার চলে আসছে আমরা পত্রজ মূল। বিগনিয়া, পাথরকুচি, এই সমস্ত উদ্ভিদের পাতার কিনারা থেকে মূলের সৃষ্টি হয় এবং সেই মূল থেকে নতুন করে উদ্ভিদ জন্মায়। ঠিক আছে, তাহলে পত্রজ মূল কোন কোন উদ্ভিদে দেখতে পাওয়া যায় না? পাথরকুচি, বিগনিয়া, এই সমস্ত উদ্ভিদে। নেক্সট চলে আসছে আমরা কাণ্ডজ মূল। বট গাছের ঝুড়ি তো আমরা সবাই দেখেছি। তো বট গাছের ঝুড়ি আসলে কিন্তু কাণ্ড নয়, আসলে হলো মূল। কেমন মূল না? স্তম্ভ মূল। কাণ্ডকে ঠেস দিয়ে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে। তাহলে কাণ্ডজ মূলের একটা উদাহরণ হলো বট গাছ। আর একটা আমরা দেখতে পাই কেয়া গাছ। কেয়া গাছের কাণ্ডের নিচের দিক থেকে এক ধরনের মূল বেরোয়, যেগুলো কাণ্ডকে ঠেস দিয়ে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে। তাহলে একটা হলো কেয়া গাছ। ঠিক আছে, তাহলে অস্থানিক মূল কাকে বলে জানলাম, অস্থানিক মূল কয় প্রকারের তা জানলাম, এবং কি কি উদাহরণগুলো জানলাম আমরা। এবার আমরা মূলের বিশেষ কাজগুলোকে নিয়ে আলোচনা করব। সময় বাঁচানোর জন্য আমি ক্যামেরা অফ করে বোর্ড ওয়ার্কটা আমি করে দিয়েছি। দেখো, সুন্দরী সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে জন্মায়। মাটি ফুঁড়ে এক ধরনের বিশেষ শেকড় অভিকর্ষের বিপরীত দিকে উঠে আসে। এদের গায়ে অসংখ্য ছিদ্র থাকে। এই ছিদ্রগুলোকে বলা হয় শ্বাস ছিদ্র বা নিউম্যাটোফোর। এদের কাজ কি না? বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করা এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করা, অর্থাৎ সোজা কথায় শ্বাসকার্য চালানো। এই ধরনের মূলগুলোকে বলা হয় শ্বাসমূল। শ্বাসমূল কোন ধরনের উদ্ভিদে দেখতে পাওয়া যায় না? সুন্দরী উদ্ভিদে দেখতে পাওয়া যায়। এরপর আমরা দেখব রাসনা। এটা একটা অর্কিড জাতীয় উদ্ভিদ, পরাশ্রয়ী উদ্ভিদ। অন্য কোনো উদ্ভিদের কাণ্ডে আশ্রয় গ্রহণ করে এবং সেখান থেকে পুষ্টি রস শোষণ করে বেঁচে থাকে। কিন্তু এদের আরেক ধরনের মূল বাতাসে ভাসমান অবস্থায় থাকে। এই ধরনের মূলগুলোকে বলা হয় বায়বীয় মূল। এদের কাজ হলো বাতাস থেকে জলীয় বাষ্প শোষণ করা। এবার চলে আসছে আমরা স্বর্ণলতা উদ্ভিদে। তোমরা দেখে থাকবে কুল গাছ বা বেশ কিছু গাছের গায়ে এক ধরনের হলুদ দড়ির মতো
উদ্ভিদ পেঁচিয়ে থাকে। এরা কিন্তু পরজীবী উদ্ভিদ, এরা আশ্রয়দাতা উদ্ভিদের দেহ থেকে পুষ্টিরস শোষণ করে বেঁচে থাকে। এই ধরনের উদ্ভিদের যে মূলগুলো যেহেতু আশ্রয়দাতা উদ্ভিদের দেহ থেকে পুষ্টিরস শোষণ করে বেঁচে থাকে, তাহলে এই ধরনের মূলগুলোকে বলা হয় শোষক মূল। এরপর চলে আসছি গজপিকুল। সাধারণভাবে তাল গাছের কাণ্ডের গায়ে এই ধরনের উদ্ভিদগুলোকে দেখতে পাওয়া যায়। এদের মূলের সাহায্যে তাল গাছকে বেষ্টন করে এরা উপরের দিকে আরোহণ করে। এই মূলগুলোকে বলা হয় আকর্ষক মূল। এবার চলে আসছে আমরা বটগাছ। আমরা তো আগেই জেনেছি বটগাছের ঝুড়ি থাকে। ঝুড়িটা আসলে কাণ্ডের কোনো অংশ নয়, এটা কিন্তু একটা অস্থানিক মূল। এই মূলটাকে বলা হয় স্তম্ভমূল। এর কাজ হলো বটগাছকে ঠেস দিয়ে দাঁড়িয়ে থাকতে সাহায্য করা। একই রকমভাবে কেয়া গাছের কাণ্ডের নিচের দিক থেকে এক ধরনের মূল বেরোয়, যার কাজ হলো কেয়া গাছের কাণ্ডটাকে সোজা দাঁড়িয়ে থাকতে সাহায্য করা, অর্থাৎ ঠেস দিয়ে দাঁড়িয়ে থাকতে সাহায্য করা। এই ধরনের মূলগুলোকে বলা হয় ঠেস মূল। চলো, আমাদের এই পর্যন্ত এটা হলো। এবার চলো আমরা দেখে নিই আমাদের দৈনন্দিন জীবনে মূলের ভূমিকা। প্রথমে দেখো খাদ্যের উৎস। কোন কোন মূলকে আমরা খাদ্য হিসেবে ব্যবহার করি তোমরা জানো? হ্যাঁ, ঠিক। তাহলে কি কি? মূলো, গাজর, বিট, রাঙা আলু, এই ধরনের। ঠিক আছে? তাহলে কি? মূলো, প্রভৃতি। আচ্ছা, ঔষধ হিসেবে তোমরা জানো ঔষধ হিসেবে কিসের ব্যবহার করা হয়? না, সর্পগন্ধা গাছের মূল। সর্পগন্ধা গাছের মূল থেকে রেসারপিন নামক এক ধরনের উপক্ষার পাওয়া যায়, যা হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ কমানোর ওষুধ তৈরি করা হয় যা দিয়ে। ঠিক আছে? তাহলে সর্পগন্ধা গাছের মূল থেকে একটা বিশেষ ধরনের উপক্ষার পাওয়া যায়, যা দিয়ে উচ্চ রক্তচাপ কমানোর ওষুধ তৈরি করা হয়। এছাড়াও নিম গাছের মূল এবং বেল গাছের মূল দিয়েও বিভিন্ন প্রকার ঔষধ তৈরি করা হয়। মাটির উর্বরতা বৃদ্ধি। সিম্বি গোত্রীয় উদ্ভিদের মূলে এক ধরনের ব্যাকটেরিয়া বাস করে। এখন সিম্বি গোত্রীয় উদ্ভিদ কাদেরকে বলা হয়? না, সাধারণভাবে ডাল জাতীয় উদ্ভিদদেরকে, যেমন মটর, মুসুরি, মুগ, এই ধরনের উদ্ভিদ, এদেরকে সিম্বি গোত্রীয় উদ্ভিদ বলা হয়। এদের মূলে এক ধরনের ব্যাকটেরিয়া বাস করে, যাদের নাম হলো রাইজোবিয়াম। এই রাইজোবিয়াম ব্যাকটেরিয়া বাতাসের নাইট্রোজেনকে গ্রহণ করে এবং নাইট্রেট যৌগরূপে তাদের নিজেদের দেহে সংগ্রহ করে রাখে। এদের মৃত্যুর পর উদ্ভিদরা সেই নাইট্রেট গ্রহণ করে এবং পুষ্টি সম্পন্ন করে। এইভাবে তারা মাটির এবং উদ্ভিদেরও, ধরো ওই জমির থেকে উদ্ভিদকে তুলে নেওয়া হয়েছে, কিন্তু এই নাইট্রেট যৌগগুলো মাটির মধ্যে মিশে থেকে যায়, তার ফলে মাটির উর্বরতা বৃদ্ধি পায়। ঠিক আছে? তাহলে মাটির উর্বরতা বৃদ্ধিতে মূলের একটা বিরাট ভূমিকা আছে। সিম্বি গোত্রীয় উদ্ভিদের মূল। তাহলে সিম্বি গোত্রীয় উদ্ভিদের মূলে এক ধরনের ব্যাকটেরিয়া বাস করে, যারা বাতাসের নাইট্রোজেনকে গ্রহণ করে নাইট্রেট যৌগরূপে সঞ্চিত রাখে নিজ দেহে, এবং তাদের মৃত্যুর পর উদ্ভিদরা সেটা গ্রহণ করে, বাকিটা তো মাটিতে মিশে যায়, যে মাটির উর্বরতা বৃদ্ধি করে। এবার চলে আসছে আমরা ভূমিক্ষয় রোধ। নদীর ধার, পুকুরের ধার, রাস্তার ধারে দেখবে বড় বড় গাছ লাগানো হয়। কোন কোন? না, কৃষ্ণচূড়া, রাধাচূড়া, শিরীষ, এই ধরনের গাছগুলোকে লাগানো হয়। এই ধরনের গাছের মূল অনেক দূর পর্যন্ত প্রসারিত হয় এবং মাটিকে আঁকড়ে ধরে রাখে। এর ফলে কি হয়? না, মাটির ক্ষয় রোধ হয়। ধরো বন্যা হলো বা ঝড় হলো, এই ধরনের ক্ষেত্রে মাটির ক্ষয় রোধ হয়। ঠিক আছে? তাহলে কৃষ্ণচূড়া, রাধাচূড়া, শিরীষ, এই ধরনের গাছে। রাধাচূড়া,
এই ধরনের বৃক্ষ শ্রেণীর উদ্ভিদে মূল ভূমিক্ষয় রোধ করে। এছাড়া বন্যা, বিভিন্ন প্রকার ঝড়, এগুলোকেও মোকাবিলা করে এই ধরনের উদ্ভিদগুলো। আজকে মূল এই পর্যন্তই। আশা করি তোমরা সবাই বুঝতে পারলে। এখান থেকে যে প্রশ্নগুলো হবে মূল থেকে, সেগুলো আশা করি এই ক্লাস থেকে তোমরা উত্তর দিতে পারবে। এই ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা তোমাদের বন্ধুদেরকে এটা শেয়ার করতে পারো, আর অবশ্যই কমেন্ট করো, আর নোটিফিকেশান সময় মতো দেখতে পাও। আশা করব আমি পরের সপ্তাহে আরেকটা ভিডিও দেবার। তোমরা সকলে ভালো থেকো। পরের সপ্তাহে আবার তোমাদের সঙ্গে দেখা হবে।